দশম শ্রেণীর শিক্ষার্থীরা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আজকে আবার স্বাগত জানাচ্ছি। আমি কাকুলি বড়ুয়া, সহকারী শিক্ষক, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরিবারের সবাইকে নিয়ে, তোমাদের আশেপাশে সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দেখতে পাচ্ছ করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ডেল্টা ধরন করোনার, সেটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সবাই সাবধানে থাকবে, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোবে না। আজকে আমি তোমাদের একটা অসাধারণ চতুর্দশপদী কবিতা বা সনেট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি, যেটা এত গুরুত্বপূর্ণ বা এতটাই দরকারি যে এটা আমরা যখন তোমাদের মতো ছিলাম নবম এবং দশম শ্রেণীতে তখনও এটা আমাদের পাঠ্য ছিল এবং আজকেও সে 2021 সালেও তোমাদের আজকে পাঠের অন্তর্ভুক্ত। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই সনেটটি বোঝার চেষ্টা করবে, যিনি রচনা করেছেন তার সম্পর্কে জানবে, সনেটের বৈশিষ্ট্য সম্পর্কে জানবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। যিনি আজকের এই সনেট অর্থাৎ কপোতাক্ষ নদটা রচনা করেছেন তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের অসাধারণ একজন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবিতা পাঠ করার আগে আমরা বা কবিতা সম্পর্কে জানার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। চলো। মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য যদি আমি বলি তাহলে সেটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। যদি কেউ প্রশ্ন করে যে তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে, বলবে যে আজ পর্যন্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। এই মহাকাব্যটি কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এখানে আমি একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অবদানে সেটা সার্থকতা লাভ করেনি। শুধুমাত্র একটি মাত্র বিষয়ে তিনি সার্থকতা লাভ করতে পারেননি, সেটা হচ্ছে মহাকাব্য। এই দিক থেকে মাইকেল মধুসূদন দত্ত সার্থকতা লাভ করেছেন তার মেঘনাদ বধ কাব্য মহাকাব্যটি রচনা করে। বাংলা সাহিত্যে যেটি এখনো পর্যন্ত প্রথম সার্থক মহাকাব্য। তার নাটক কৃষ্ণকুমারী, পদ্মাবতী এবং শর্মিষ্ঠা। আর প্রহসন হচ্ছে সমসাময়িক ঘটনা নিয়ে কবিরা অনেক সময় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ বা গল্প রচনা করে থাকেন, সেগুলো হচ্ছে প্রহসন। এগুলো হচ্ছে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রোগ। তার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করেছেন, সেটা হচ্ছে তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষ ছন্দ যোগ করেছেন, অমিত্রাক্ষ ছন্দে কাব্য রচনা করেছেন এবং যেটা আজকে আমরা পাঠ করছি সনেট বা চতুর্দশপদী কবিতা, মানে 14 লাইনের কবিতা, সেটা এই দুইটা জিনিস হচ্ছে মাইকেল মধুসূদনের নতুন কীর্তি বাংলা সাহিত্যে বা নতুন মাত্রা। এই কবি 1873 সালের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন। আমরা জানি তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা লাভ করেন। তার মূল নাম হচ্ছে আসলে মধুসূদন দত্ত। যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন থেকে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যোগ করে তার নাম হয়ে যায় মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এখন এই কবিতায় কবি কিছু নতুন শব্দ যোগ করেছেন, সেখান থেকে আমরা কিছু সম্পর্কে জানবো, তাহলে আমাদের কবিতা সম্পর্কে বুঝতে সহজ হবে। সতত শব্দের অর্থ কি? সতত মানে কি? সতত হচ্ছে সব সময় বা সর্বদা, সর্বদা বা সব সময়। বিরলে, বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে, নিরিবিলিতে, যেখানে কেউ কাউকে বিরক্ত করবে না বা কেউ কাউকে
ডিস্টার্ব করবে না, সেটা হচ্ছে বিরলে। নিশা, নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি বা রাত। ভ্রান্তি শব্দের অর্থ আমরা সবাই জানি, তাও বলছি ভুল। বাড়ি রু কর, বাড়ি হচ্ছে কি, বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল, জল রূপ কর, কর। যখন আমরা যেমন এখন দেশে থাকি আমাদের সরকারকে বিভিন্ন রকমের কর দিতে হয়, ঠিক তেমনি এখানে এই শব্দটি কবি ব্যবহার করেছেন যে কপোতাক্ষ নদকেও বাড়িরূপ কর সাগরকে দিতে হয়। তাহলে এই শব্দের অর্থ বোঝা হচ্ছে যে জল বা পানি, জল বা পানি কর হিসেবে সাগরকে দেয়া। চতুর্দশপদী কবিতা, যার ইংরেজি নাম হচ্ছে সনেট। চতুর্দশপদী কবিতা বলতে আমরা যদি একটু চিন্তা করি বুঝতে পারবো, তাহলে সেটা হচ্ছে কি 14 লাইনের একটি কবিতা। তাহলে চতুর্দশপদী কবিতার অর্থ হচ্ছে 14 লাইনের কবিতা। তোমাদের যেহেতু আমরা কবিতাটা পরে ক্লাসে পাঠ করবো, তোমাদের একটু ধারণা দিই। চতুর্দশপদী কবিতা 2টা ভাগে ভাগ থাকবে। প্রথমে 8 লাইন, পরে থাকবে 6 লাইন। 8 আর 6 হচ্ছে 14 লাইন। প্রথম 8 লাইনে থাকবে ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা মানে কবির ভাবের শুরু। প্রবর্তনা শব্দের অর্থ হচ্ছে, প্রবর্তনা শব্দের অর্থটা আমি এখানে যদিও লিখিনি। প্রবর্তনা শব্দের অর্থ হচ্ছে ভাবের শুরু। আর শেষ 6ষ্ঠ লাইনে থাকবে ভাবের পরিণতি। ভাবের পরিণতি শব্দ সম্পর্কে আমরা যদি জানি, তাহলে পরিণতি মানে হচ্ছে শেষ। তাহলে ভাবের পরিণতি শব্দের অর্থ হচ্ছে ভাবের শেষ। অর্থাৎ প্রথম 14 লাইনের চতুর্দশপদী কবিতা বা সনেটে 2টা ভাগে থাকবে, একটা হচ্ছে অষ্টক, একটা হচ্ছে ষষ্ঠক। প্রথম অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা বা ভাবের শুরু। ভাবের প্রবর্তনা শব্দের অর্থ কি ভাবের শুরু। আর শেষ 6 লাইনে থাকবে কি ভাবের পরিণতি। ভাবের পরিণতি মানে ভাবের শেষ। এখানে আমরা 3টা শব্দ বাদ পড়ে গেছে আমাদের, সেগুলো জেনে নিই। বঙ্গজ, বঙ্গজ মানে হচ্ছে, বঙ্গ মানে কি বাংলার যা কিছু সবই হচ্ছে কি বাংলার সব কিছু হচ্ছে বঙ্গজ। মজি মানে কি মজে যাওয়া বা মুগ্ধ হওয়া বা বিমোহিত হওয়া। প্রবাস মানে কি বিদেশ। তাহলে আমরা নতুন শব্দগুলো সম্পর্কে আজকে জানলাম। যেগুলো বাদ পড়ে গেছে বা যদি কিছু আরও নতুন শব্দ থাকে, তাহলে আমরা যখন কবিতাটা পড়ব তখন আমরা জানব। এখন আমরা একটু কবিতাটা সম্পর্কে জানি যে কবিতাটা পাঠের মূল উদ্দেশ্যটা কি, বা কবিতাটা কবি কেন রচনা করেছেন। আমরা জানি কবি যশোর জেলা সাগরদিয়ারি গ্রামে জন্মগ্রহণ করেছেন। সেই নদীর পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। সেই নদীর তীরে বসে ছোটবেলা কেটেছে কবির। কিন্তু তিনি যখন সুদূর ফ্রান্স নগরীতে, ভাষায় নগরীতে বাস করেন, সেই কপোতাক্ষ নদের কথা তিনি সেখানেও বসেও ভুলতে পারেননি। সেই পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন, বহু নদ নদী দেখেছেন, কিন্তু সেই কপোতাক্ষ নদের স্মৃতি
কিছুতেই তার মন থেকে বিস্তৃত হয় না। সেই ফ্রান্সে বসেও কপোতাক্ষ নদের কলকলধ্বনি কবির কানে বাজতে থাকে। কবি শেষ বয়সে বুঝতে পারেন যে তিনি যে ইংরেজি সাহিত্যে বিমোহিত হয়ে যে দেশ ত্যাগ করেছেন সেটা তিনি ভুল করেছেন। তিনি সেটা বুঝতে পেরে দেশমাতৃকার কাছে, কপোতাক্ষ নদের কাছে প্রার্থনা করেছেন, মিনতি করেছেন যে তিনি যেমন কপোতাক্ষ নদকে, তার দেশকে ভুলতে পারেননি, অনেক প্রবাসে গিয়েও সেই নদ, সেই দেশ, সেই দেশের মানুষ তারাও যেন কবিকে ভুলে না গিয়ে তাকে মনে করে, তার সমস্ত অপরাধ তাকে ক্ষমা করে দেন। এটাই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য। তাহলে আগামী ক্লাসে তোমাদের সেই কবিতাটা নিয়ে আমি আবারও হাজির হব তোমাদের সামনে। আজ যে তোমরা আমার সাথে ছিলে সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।